তোমরা কি এটা বোঝো আসলে কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি এসুরেন্স কি, বা এদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? বলো তো একজন দেখি। শুনছিলাম কিন্তু আমার তো মনে নেই। আচ্ছা, প্রসেস কন্ট্রোলটা হচ্ছে ম্যানুফ্যাকচার ওরিয়েন্টেড বা প্রোডাকশন ওরিয়েন্টেড, অর্থাৎ প্রসেস চলাকালীন সময়ে তুমি যা করার করবা, প্রসেসকে ডেভেলপ করবা আর কি, সময় সময় চেক করে প্রসেসকে ডেভেলপ করবা। আর প্রোডাক্ট কন্ট্রোল যেটা, সেটা হচ্ছে প্রোডাক্টটা মার্কেটে যাওয়ার আগে একবার দেখে দেওয়া যে আসলে প্রোডাক্টের যেই স্ট্যান্ডার্ডগুলোর কথা বলা ছিল সেগুলা ঠিক আছে, ফাইনাল ইন্সপেকশন যেটাকে আমরা বলি। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল বা প্রোডাক্ট ওরিয়েন্টেড। কিছু প্রোডাক্ট ওরিয়েন্টেড, প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস ওরিয়েন্টেড হচ্ছে অন প্রসেসে থাকার সময়, প্রসেস চলতেছে, প্রসেস অবস্থায় তুমি যা করার রেক্টিফিকেশন করবা, চেক করবা, স্যাম্পল নিয়ে যাবা, টেস্ট করবা, টেস্ট করে প্রসেসে চেঞ্জ আনতে চাইলে চেঞ্জ আনবা, ডিফেক্ট থাকলে ডিফেক্ট ঠিক করবা। এটা প্রসেস ওরিয়েন্টেড। আর প্রোডাক্ট ওরিয়েন্টেড যেটা মানে কনজিউমার ওরিয়েন্টেড, অর্থাৎ কনজিউমার লাস্টে আমার থেকে যা চাচ্ছে একদম শেষ পর্যায়ে, সেইটা আমি তাকে দিতে পারতেছি কিনা, সেই ক্ষেত্রে প্রোডাক্ট প্রডিউস হয়ে যাওয়ার পরে একবার চেক করে নেওয়া যে আসলে আমার এইটা মানে কাস্টমারের যে ডিমান্ড বা আমার যে স্পেসিফিকেশন আছে স্ট্যান্ডার্ড বডি কর্তৃক সেই মোতাবেক আছে কিনা, এটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোল আর কি। তো প্রোডাক্ট কন্ট্রোলটা পরে হয়, প্রসেস কন্ট্রোলটা মূলত প্রসেস চলাকালীন সময়ই হয়, এবং প্রসেস কন্ট্রোলটাই ভালো, যেহেতু আমি প্রসেসের মধ্যে রেক্টিফিকেশন পেলে এটাকে তখনই ঠিক করে ফেলা যায়। আর প্রোডাক্ট কন্ট্রোল তো আমার শেষে গিয়ে যদি হয়, হয় আমি মার্কেটে ছাড়বো, না হয় ছাড়বো না। এই তো কোয়ালিটি ইস্যুসটা অনেকটাই প্রসেস কন্ট্রোলের মতো, একটু পার্থক্য আছে, এটা পড়লে বুঝতে পারবা। আমি একটু বলে যাচ্ছি। কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ এ প্রোগ্রাম for the systematic monitoring and evaluation of various aspects of a project, service or facility। তাহলে আমি কি বললাম, যে এটা সিস্টেমেটিক একটা মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, সিস্টেমেটিক মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফ ভেরিয়াস অ্যাসপেক্ট অফ প্রজেক্ট, সার্ভিস অ্যান্ড ফেসিলিটি। আমার প্রজেক্ট, সার্ভিস, ফেসিলিটি যেগুলো আছে এটার সিস্টেমেটিক মনিটরিং এবং ইভালুয়েশন টু এনশিওর দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি আর বিং মিট। আমার যে স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি আছে সেটা মিট করার জন্য আমার সিস্টেমেটিক ওয়েতে প্রথম থেকে ধাপে ধাপে কাজ করে যাওয়াটাই হচ্ছে কোয়ালিটি এসুরেন্স। এ পার্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা পার্ট, ফোকাসড অন প্রোভাইডিং কনফিডেন্স দ্যাট কোয়ালিটি রিকোয়ারমেন্টস উইল বি ফুলফিলড। অর্থাৎ কোয়ালিটি এসুরেন্স এই কোয়ালিটি ম্যানেজমেন্ট টিমের একটা পার্ট, যেটা ফোকাস করে এবং তোমাকে এনশিওর করতে সহযোগিতা করবে যে আসলে তোমার কোয়ালিটি রিকোয়ারমেন্টগুলো কি হচ্ছে, ফুলফিল হচ্ছে। এটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্সের কাজ। টিম কিন্তু ভিন্ন, একদম টার্মটাই কিন্তু ভিন্ন। আর কোয়ালিটি কন্ট্রোল কি, কনসার্ন উইথ স্যাম্পলিং, স্পেসিফিকেশন অ্যান্ড টেস্টিং। যারা কিনা আমাদের টেস্টিং এর সাথে কাজ করে, আমাদের যারা কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে টেস্টিং ডিপার্টমেন্টে, তাদের কাজ হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল করা। তারা স্যাম্পলিং করে, আমি কয়টা রোল থেকে সুতা নিয়ে আসবো, রবিন নিয়ে আসবো, কাপড় নিয়ে আসবো, বা কয়টা মানে সিমপ্লেক্স ববিন থেকে কয়টা সিমপ্লেক্স নিয়ে আসবে, স্যাম্পলিংটা করবে, স্পেসিফিকেশন করবে, কি করব, আর টেস্ট করবে। উইথ দ্য অর্গানাইজেশন, ডকুমেন্টেশন অ্যান্ড রিলিজ প্রসিডিউরস হুইচ এনশিওর that the necessary and relevant tests accurately carried out and the materials are neither released for use nor product are used for sale and supply until their quality has been satisfactory। অর্থাৎ এটা এখনো মার্কেটে যায় নাই এবং প্রোডাক্টটাকে রিলিজ করা হয় নাই, এই রিলিজ করার আগ মুহূর্তে তারা এনশিওর করবে রিলেভেন্ট এবং নেসেসারি টেস্টের মাধ্যমে যে এটা মার্কেটে যাবে কি যাবে না, অর্থাৎ এটা স্যাটিসফ্যাক্টরি কিনা। ঠিক আছে। আচ্ছা, এডিকুয়েট ফেসিলিটিস, ট্রেনিং পার্সোনাল অ্যান্ড অ্যাপ্রুভ প্রসিডিউর মাস্ট বি অ্যাভেলেবেল। অর্থাৎ আমার এখানে কি লাগবে, কোয়ালিটি কন্ট্রোলের জন্য অনেকগুলো ম্যান পাওয়ার লাগবে, এবং টেস্টিং ফেসিলিটিসগুলো লাগবে, এবং প্রসিডিউর লাগবে। আমি কি এটিসি করবো না আইএসও করবো, এই প্রসিডিউর লাগবে আমার একটা নির্দিষ্ট টেস্টের জন্য। পার্সোনাল লাগবে, মানে লোক লাগবে। আর হচ্ছে এডিকুয়েট ফেসিলিটিস লাগবে, অনেকগুলা ফেসিলিটি দেওয়া থাকতে হবে যে কিভাবে করে কাজটা করবে, বা টেস্ট ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া থাকতে হবে। মাস্ট বি অ্যাভেলেবল ফর স্যাম্পলিং, ইন্সপেকশন অ্যান্ড টেস্টিং অফ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস, প্যাকেজিং ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারমিডিয়েট বাল্ক অ্যান্ড ফিনিশড প্রোডাক্ট। এগুলাকে সময় সময় চেক করার জন্য, স্যাম্পলিং করার জন্য এবং টেস্ট করার জন্য এই ফেসিলিটিসগুলো দেওয়া থাকতে হবে। আচ্ছা, আমরা পার্থক্যগুলো পড়লে আর একটু ক্লিয়ার হবে। কোয়ালিটি এসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে আমরা বেশ কিছু পার্থক্য এখানে দাঁড় করানোর চেষ্টা করেছি, একটু দেখো কেয়ারফুলি।
দ্য গোল ইজ টু ডেভেলপ এ প্রসেস সো দ্যাট ডিফেক্টস ডু নট অ্যারাইজ ডিউরিং প্রোডাকশন। অর্থাৎ এটার গোল কি? একটা প্রসেস ডেভেলপ করা যাতে করে ডিফেক্ট প্রোডাকশনের সময় অ্যারাইজ না হয়, আমার সিস্টেম দাঁড় করানো। তোমরা আর&ডি সেকশনের নাম শুনছো না? আর&ডি ওদের কাজটা কি বলতো? প্রত্যেকটা অনেকগুলা ফ্যাক্টরিতে তো আর&ডি ডিপার্টমেন্ট থাকে। আর&ডি ডিপার্টমেন্ট সম্বন্ধে নাম শুনছো না? জি স্যার। কি বলতো ওদের কাজটা কি? স্যার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা, অর্থাৎ একটা প্রোডাক্টকে নিয়ে রিসার্চ করা এবং সেই প্রোডাক্টটা আরো কিভাবে কোয়ালিটি ভালো করা যায় সেটা নিয়ে কাজ করা আর কি কাজ স্যার, করা, এটাই। হ্যাঁ। এইটাই অনেকটা এটাই, এবং নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা কিন্তু ওদের কাজ। মনে করো আমাদের জিন্সের প্যান্ট আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণই দিই। মনে করো যারা ডেনিমে জব করে, হ্যাঁ, ডেনিমের আর&ডির একটা প্রধান কাজ হচ্ছে তাদের অবসর সময়ে বসে বসে তারা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করে। ধরো জিন্সের প্যান্টের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াশ ইফেক্ট দেয়, তো ওয়াশ ইফেক্ট দিয়ে একটা নতুন ভাব নিয়ে আসে, নতুন নান্দনিকতা নিয়ে আসে প্যান্টের মধ্যে। তো এখন এই ডেনিমটা থেকে যখন তার জিনিসটা প্রডিউস করতেছে, তখন কিন্তু সে লিখে রাখতেছে যে আমি কি কি করলাম, আমি কি পিপি স্প্রে করলাম, স্ক্রাপিং করলাম কিনা, বা কি কি ধরনের ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেস ইউজ করলাম, মনে করে এগুলো সবগুলো সে লিখে রাখছে, লিখে প্যান্ট ডেভেলপ করছে। এইরকম 10টা প্যান্ট সে ডেভেলপ করলো। এখন আবার আরেকটা ওয়াশিং ফ্যাক্টরি বাংলাদেশে, যে সেখানে আর&ডি থেকে আরো 10টা প্যান্ট ডেভেলপ করলো, আরেকজন আর করলো আরো 10টা। তো ওদের যারা বায়ার আছে, মনে করো H&M, ও বললো যে ঠিক আছে, তোমরা বাংলাদেশে যে 10 জন আছো, 10 জন আমার সাথে এক্সিবিশন করো, তোমরা তোমাদের 10টা প্যান্ট নিয়ে, 10 জনের 10টা করে 100টা প্যান্ট নিয়ে আসো। তো এই 100টা প্যান্ট সে এক্সিবিশনে দিল, তার ওয়েবসাইটে দিল, অথবা একটা কোনো এক্সিবিশনের আকারে দিল। ওখান থেকে বায়াররা, মানে ওদের যারা কাস্টমার আছে, তারা মনে করো যেইগুলোকে সিলেক্ট করলো, ওখান থেকে ভালো যেগুলো পাবে ওগুলো মনে করো সিলেক্ট করলো, তাহলে ওগুলো অর্ডার দিবে। তো সেই ক্ষেত্রে ধরো যেই কোম্পানি থেকে 10টা বানালো, তাদের দেখা গেছে 3টা ওখানে সিলেক্ট হয়ে গেছে, মানে 3টাই পছন্দ হয়েছে H&M এর যারা কনজিউমার তাদের। তো পছন্দ হওয়ার পরে তাহলে এই অর্ডারটা কাকে দিবে? একেই দিবে, আর এ ডেভেলপ করছে। তো এর জন্য কিন্তু কাজটা অনেক ইজি, কারণ সে যখন ডেভেলপ করছে তখন কিন্তু সবগুলা প্রসেস সে লিখে রাখছে যে আমার এখানে কতটুকু স্ক্রাপিং করতে হবে, কতটুকু পিপি স্প্রে করতে হবে, আমি কি কি ড্রাই প্রসেস অ্যাপ্লাই করলাম, ওয়েট প্রসেসের মধ্যে কোনটা কোনটা অ্যাপ্লাই করলাম, এগুলো সে লিখে রাখলো। তো তার মানে এই মোতাবেক এখন কিন্তু সে এটা প্রোডাকশনে দিতে পারবে। তাহলে প্রোডাকশনে গিয়ে এবার সে প্রসেসটা বলে দিবে। এই যে প্রসেসটা সে লিখে রাখলো, এই প্রসেসটাই হচ্ছে ডেভেলপকৃত প্রসেস। অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য স্ট্যান্ডার্ড বা একটা ভালো ওয়েতে বারবার ট্রায়াল এন্ড ইরর করে করে একটা প্রসেস ডেভেলপ করে দিলা, যে এই প্রসেসে যদি কাজটা করা হয় তাহলে আমার মানে প্রোডাক্টটা আলটিমেটলি মানে রিকোয়ারমেন্ট মিট করবে। যেমন ধরো তুমি ধরো ড্রাফটের কথা বলি, ধরো ইয়ার ম্যানুফ্যাকচারিং এ তুমি ড্রাফট দিবা। এখন তুমি 40 কাউন্টে সুতা বাড়ানোর জন্য এখন সিমপ্লেক্সে কত ড্রাফট দিবা আর রিমফ্রেমে কত ড্রাফট দিবা, ওখানে 10 দিলে এই মানে স্লাইবারকে কতটুকু চিকুন করবা, এরপরে রবিংকে আবার রিং ফ্রেমে কতটুকু চিকুন করবা, এটা প্যারামিটার সেট করে দেখলা যে আমি যদি এখানে ড্রাফটটা একটু কমিয়ে ওখানে একটু বাড়িয়ে দিই, তাহলে মনে হয় আমার ইয়ারটা ভালো হয়, এবং এখানে টেনশনটা কম পড়ে, সুতা কম ছিঁড়ে। এরকম ট্রায়াল করে করে তুমি কিছু স্ট্যান্ডার্ড ডেভেলপ করে রাখলা। বা নিটিং এর ক্ষেত্রে আমরা জানি নির্দিষ্ট লুপ লেন্থের জন্য জিএসএম এক এক রকম হয়। তো তাহলে আগে থেকে তুমি বিভিন্ন লুপ লেন্থ, হ্যাঁ, তারপরে বিভিন্ন কাউন্টের ইয়ার্নের জন্য কাপড় বানালা, বানিয়ে দেখলা যে আমি যদি 28 সিঙ্গেল বা 30 সিঙ্গেল ইউজ করি ইয়ার্ন, এবং যদি সেখানে লুপ লেন্থ 2.75 রাখি, হ্যাঁ, মিলিমিটার, তাহলে আমার জিএসএমটা 155 আসে বা 165 আসে। তো তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড তুমি আগে থেকে প্রসেস ডেভেলপ করে রাখলা, তার মানে নতুন করে যখন তোমার কাছে 155 জিএসএম এর কাপড় বানাতে বলবে, তখন তুমি এই কাউন্টের ইয়ার্ন এত লুপ লেন্থে ইউজ করলেই আলটিমেটলি কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রসেস ডেভেলপ করা, যাতে করে আমার প্রোডাকশনের সময় ডিফেক্ট অ্যারাইজ না হয়। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্স এর কথা বললাম। আর কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ইট আইডেন্টিফাইজ দ্য ডিফেক্টস আফটার দ্য প্রোডাক্ট ইজ প্রডিউসড। কথা বোঝা যায়, প্রোডাক্ট প্রডিউস করার পরে তারা দেখে, চেক করে, বাট ইজ নট ইয়েট রিলিজড অর ইজ স্টিল ইন দ্য প্রোডাকশন ফেজ। এটা প্রোডাকশন ফেজে আছে কিছু অংশ, মানে কয়েকটা প্রোডাক্ট প্রডিউস হয়েছে, তখন ওখান থেকে ওরা দেখে যে আমার বায়ারের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ড মোতাবেক কোয়ালিটি আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে প্রিভেন্টিভ বা প্রোঅ্যাক্টিভ টেকনিক, মানে আগে থেকেই করা, এইমস টু প্রিভেন্ট ডিফেক্ট। আর এটা হচ্ছে
কারেক্টিভ বা রিয়েক্টিভ টেকনিক, অর্থাৎ প্রডিউস হয়ে যাওয়ার পরে আমি দেখব। ডিফাইন স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিডিউরস দ্যাট নিড টু বি টু ইন অর্ডার টু মিট কাস্টমার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, কিছু স্ট্যান্ডার্ড এবং প্রসিডিউর সেট করা যা কিনা কাস্টমার রিকোয়ারমেন্ট মিট করবে আলটিমেটলি আমি যদি এই প্রসেস চালাতে পারি। আর এটা হচ্ছে অ্যান্সার দ্য স্ট্যান্ডার্ড আর ফলোড হোয়াইল ওয়ার্কিং অন দ্য প্রোডাক্ট। শুধুমাত্র স্পেসিফিক প্রোডাক্টটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা মিট করলে কিনা লাস্টে দেখা হবে। অ্যাক্টিভিটিস আর ডিটারমাইন্ড বিফোর প্রোডাকশন ওয়ার্ক বিগিনস অ্যান্ড পারফর্মড হোয়াইল দ্য প্রোডাক্ট ইজ বিং ডেভেলপড। এটা আমি বলে দিলাম যে একটু আগেই তোমাদেরকে, এটা অ্যাক্টিভিটিসগুলো কখনকার কাজ? প্রোডাক্ট তৈরি হওয়ার আগে, এবং প্রোডাক্ট যখন ডেভেলপ করা হচ্ছিল তখনই এই প্রসেসগুলো ডেভেলপ করা হয়। হ্যাঁ, আনন্দ বলো। ইয়ার্ন 15। হ্যাঁ, আনন্দ ইয়ার্ন 15, হাত তুলছো কেন বলো? স্যার বলে তুলছে হয়তো, অনেক সময় বলে হয়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর&ডি মতোই, অ্যাক্টিভিটিস ডিটারমাইন করা হবে এবং প্রোডাকশন ওয়ার্ক শুরু করা হবে আগে থেকেই। আর অ্যাক্টিভিটিস আর পারফর্ম আফটার দ্য প্রোডাক্ট ইজ ডেভেলপ, এটা তো বললামই। ইট ইজ এন্টার লাইফ সাইকেল, অর্থাৎ প্রোডাক্টের পুরো লাইফ সাইকেল জুড়েই তোমার এই এসুরেন্সের কাজটা থাকবে। আর এটা হচ্ছে টেস্টিং করা হয় লাস্টে, শুধুমাত্র টেস্টিং পার্টটাকে আমরা বলতেছি এসুরেন্স। মেক শিওর কোয়ালিটি টিম ইজ ডুইং দ্য রাইট থিং ইন রাইট ওয়ে, অর্থাৎ কোয়ালিটি টিম যেটা আছে সেটা রাইট প্রসেসটা রাইট জায়গায় রাইট ভাবে অ্যাপ্লাই করতেছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয় এসুরেন্সের মধ্যে। আর মেক শিওর দ্য that whatever the quality team has done is as per the requirement or expectation, অর্থাৎ কোয়ালিটি টিম পর্যন্ত যা করছে সেটা মোতাবেক আমার রিকোয়ারমেন্ট গুলা বা এক্সপেকটেশন গুলা মিট করছে কিনা। ইট ইজ এ ম্যানেজারিয়াল টুল অ্যান্ড ডিউটি অফ কমপ্লিট প্রজেক্ট টিম, এটা ম্যানেজমেন্টের টুল এবং কমপ্লিট প্রজেক্ট টিমের কাজ, এটা হচ্ছে টেস্টিং টিমের কাজ, শুধু টেস্টিং টিম এটার জন্য দায়ী। প্রসেস ওরিয়েন্টেড এক্সারসাইজ অ্যান্ড নর্মালি হিউম্যান বেসড চেকিং, অর্থাৎ আমার এটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম একটা কথা, সেটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড বা প্রসেস কন্ট্রোল, আর এটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোল। এটা প্রসেসের জন্য, প্রসেসের সাথে সম্পর্কিত। হ্যাঁ, আর এটা হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, ডান বিফোর দ্য কোয়ালিটি কন্ট্রোল, এটা আগে করা হয়। আর এটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্সটা পরে করা হয়। এটা মূলত আমি এটাকে সংক্ষেপে নাম দিতে পারি ভেরিফিকেশন। হ্যাঁ, এটা ভেরিফিকেশনের মধ্যে পড়বে। আর এটা হচ্ছে ভ্যালিডেশন, বৈধ কিনা। হেল্পস বিল্ড প্রসেসেস আর ইনভলভ প্রসেসেস ম্যানেজিং কোয়ালিটি, আচ্ছা প্রসেস বিল্ড করতে আমাকে হেল্প করবে, প্রসেস ম্যানেজিং কোয়ালিটিতে হেল্প করবে, মানে সংশ্লিষ্ট। আর ইমপ্লিমেন্ট দ্য এক্সিস্টিং প্রসেসই ইমপ্লিমেন্ট করবে অ্যান্ড ইউজ টু ভেরিফাই দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্টকে ভেরিফাই করার জন্য কাজ করবে। আর এখানে যে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ হয় এটাকে বলা হয় এসপিসি, এটাকে বলা হয় এসকিউসি, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, আর এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রোডাক্ট প্রসেস কন্ট্রোল। আর এক্সাম্পল হচ্ছে কোয়ালিটি অডিট গুলা অথবা আর&ডি গুলা, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আর&ডির কাজ বা কোয়ালিটি অডিট যেগুলো আছে তারা অডিট করে, কিন্তু প্রসেসকে অডিট করে যে প্রসেসটা ঠিক আছে কিনা, প্রসেসে কারেকশন লাগলে কারেকশন করে দেয়, যে প্রসেস এখানে চেঞ্জ করো তাহলে তোমার প্রোডাক্ট আলটিমেটলি ঠিক অবস্থায় আসবে। এটা হচ্ছে কোয়ালিটি এসুরেন্স টিমের কাজ। আর কোয়ালিটি কন্ট্রোল টিমের আছে ইন্সপেকশন এবং টেস্টিং করা। আচ্ছা, আরেকটা লাস্ট টপিক পরে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে অফলাইন এবং অনলাইন কোয়ালিটি কন্ট্রোল। এটা মোটামুটি তোমরা বোঝো, এখান থেকে না বললেও হচ্ছে। আমি লাস্টে চলে যাচ্ছি যে মানে মূলত কিছু কিছু কাজ আমাকে অনলাইনে করতে হয়। অনলাইন মানে হচ্ছে প্রসেস চলাকালীন সময়ে। হুম, আর কিছু কাজ করতে হয় আমাকে অফলাইনে, অর্থাৎ মানে প্রসেস থেকে মেশিনকে বন্ধ করে প্রোডাক্টটাকে এনে তারপরে করতে হয়। যেমন আমি যদি বলি টু মেনটেন কোয়ালিটি মেনটেন করার জন্য এই ম্যানুফ্যাকচার কন্ডাক্টস অফলাইন কোয়ালিটি কন্ট্রোল টেস্ট in the product design phase to reduce the deviation of the target product। কি করলো? অফলাইন কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করে কেন? প্রোডাক্ট ডিজাইন ফেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত, কেন? রিডিউস করার জন্য, ফেজ টু রিডিউস দ্য ডেভিয়েশন অফ দ্য টার্গেট প্রোডাক্ট যেটা আছে আমার যদি আগে থেকেই চেক না করি অফলাইন মেথডে, তাহলে আমি তো লাস্টে গিয়ে দেখবো যে অনেক ডেভিয়েশন হয়ে গেছে। হ্যাঁ, তো ডেভিয়েশনটাকে কমানোর জন্য বা আগে থেকে কন্ট্রোল করার জন্য এই অফলাইন টেস্ট করতে পারে। Whereas online quality control is conducting during the production process ফেজই করা হয়, in which issues are anticipated and a corrected
anticipated and corrected to avoid any out of control manufacturing, অর্থাৎ কোনো কিছু এন্টিসিপেট করা, আগে থেকে অনুমান করা কোনো বিষয়কে কারেকশন করার জন্য, যাতে করে আমার শেষ পর্যন্ত ম্যানুফ্যাকচারিংটা কন্ট্রোলে থাকে। প্রসেস চলাকালীন সময় অনগোয়িং প্রসেসের মধ্যেই আমাকে বিভিন্ন চেকিংটা করতে হবে, ওখানেই কারেকশন করে হতে হবে, রেক্টিফিকেশনটা ওখানেই সাথে সাথে। তো অফলাইন কোয়ালিটি কন্ট্রোল যদি আমরা বলি, দিস টাইপ অফ কোয়ালিটি কন্ট্রোল কনসিস্ট অফ ল্যাবরেটরি টেস্ট হুইচ আর ডান বাই স্টপিং দ্য প্রোডাকশন প্রসেস। এটা কিভাবে করা হয়? প্রোডাকশন প্রসেসকে স্টপ করে করা হয়ে থাকে, যেমন চেকিং অফ কাউন্ট অ্যান্ড টিপিআই ভেরিয়েশন। তুমি কাউন্ট চেক করার জন্য একটা 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 রিং নিয়ে আসতে হবে, একটা রিং নিয়ে এসে সেই সুতাকে তুমি কাউন্ট টেস্ট করবা। এখন এটা তো আর অনগোয়িং প্রসেস চলতেছে, ওই অবস্থায় তো আর রিং ফ্রেম যখন রানিং থাকে তখন তো আর কাউন্ট টেস্ট করতে পারতেছো না বা টিপিআই দেখতে পারতেছো না। তার মানে টিপিআই কাউন্ট এগুলো চেক করার জন্য তোমাকে অফলাইনে যেতে হবে, অর্থাৎ মেশিন বন্ধ করে সেখান থেকে নিয়ে এসে চেক করতে হবে। আর অনলাইন যেটা, সেটা হচ্ছে দিস টাইপ অফ কোয়ালিটি কন্ট্রোল ইজ পারফর্ম ইন প্রসেস স্টেজ, অর্থাৎ প্রসেস চলতেছে, মেশিনের মধ্যেই আমি কোনো একটা প্যারামিটার বসিয়ে দিছি, সেখান থেকে আমার টেস্ট হয়ে যাবে। অথবা অনগোয়িং প্রসেসে, মনে করো অনেক সময় ডাইং ফ্যাক্টরিতে তোমরা গিয়ে গেলে দেখতে পারবা যে কাপড় ডাইং হচ্ছে, ওখান থেকে একজন মাঝে মাঝে জিএসএম কাটার দিয়ে কাপড় কেটে নিচ্ছে, কেটে কেটে নিয়ে আসতেছে, চেক করতেছে। তো তার মানে কি, ডাইং চলা অবস্থায় বিভিন্ন সময়ে সময় একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া আছে যে 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর তুমি জিএসএমটা চেক করে দেখবা যে কত আছে। এই কাজগুলো করা হয় প্রসেস স্টেজে। যেমন উইদাউট স্টপিং দ্য প্রোডাকশন প্রসেস ডিউরিং দ্য প্রোডাকশন রানিং টাইম, অথবা দ্য মেশিন অটোমেটিক্যালি টেস্ট দ্য ভেরিয়েশন। মেশিন কিছু কিছু জায়গায় সেন্সর বসানো থাকে, আমরা তো জানো এখন মডার্ন মেশিন আসছে আমাদের এখানে, এটা কিনা অনেকগুলো ভেরিয়েশন চেক করতে পারে লাইট সেন্সের মাধ্যমে, বা ক্যাপাসিটেন্স মেথডে বিভিন্নভাবে চেক করতে পারে। তো মেশিন অটোমেটিক্যালি টেস্ট দ্য মানে ভেরিয়েশন গুলা অ্যান্ড টেক্স ইমিডিয়েট স্টেপস টু রেকটিফাই দ্য ভেরিয়েশন, ইমিডিয়েট স্টেপ নেয় রেকটিফাই করার জন্য। এক্সাম্পল হচ্ছে যেমন রবিং টেনশন কন্ট্রোল ডিভাইস ইন সিমপ্লেক্স ফ্রেম। সিমপ্লেক্স ফ্রেমে যে রবিং টেনশন কন্ট্রোল ডিভাইসটা আছে, সেটা হচ্ছে একটা অনলাইন কোয়ালিটি কন্ট্রোল, কারণ ওখানে সেট করা আছে টেনশন যদি কমে যায় বা বেড়ে যায় মেশিন বন্ধ হয়ে যাবে, রেকটিফাই করবে আগে, তারপরে চলবে। মানে অন প্রসেসে যখন কোনো কিছু চলে তখন তোমার কাছে সুযোগ আছে যে তুমি প্রসেসের মধ্যে এটাকে রেকটিফাই করে ফেলা। যেমন তোমরা অটো কোনারের নাম শুনছো, যে আমার ইয়ার ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পরে অটো কোনার দিয়ে কি করা হয়? অটো কোনার নাম শুনছো না? অটো কোনার রিং, এটা রিং ফ্রেম থেকে আসছে, সুতা, ওই যে এর মধ্যে সুতা আছে, হ্যাঁ। তো এগুলো দেওয়া হয়েছে, এগুলো এই যে গাইড হয়ে এদিক দিয়ে হয়ে এখানে চড়ায়। আমার তো এগুলো আমি বিক্রি করতে পারবো, এরকম রিং কি আমার থেকে কেউ কিনবে? হ্যাঁ, এগুলো তো কিনে না, এটা তো আমার লাগবে, এই রিংটা তো আমার আবার মেশিনে নিয়ে বসাইতে হবে, তাই না? এই রিংগুলো তো আমি বিক্রি করতে পারি, প্লাস্টিকের না, এটা তো আমি বিক্রি করতে পারতেছি না। তো এই জন্য পেপার আছে, যে পেপার এখানে কোন পেপার কোন, তো পেপার কোনে জড়াচ্ছে। তো এরকম অনেকগুলা কোন থেকে একটা এরকম কোন মানে রবিন সরি মানে রিং থেকে একটা কোণ তৈরি হবে। তো এই অটোকোনার দিয়ে যখন চলে, তখন আমার তো এই সুতার নির্দিষ্ট কাউন্ট আছে, হ্যাঁ, সুতার কাউন্ট হচ্ছে সাপোজ ধরো 30 সিঙ্গেল। তো এখন এই 30 কাউন্টের সুতা একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে না, মানে যদি নির্দিষ্ট ফাইবার দিয়ে তৈরি হয়, কটন হোক পলিস্টার হোক, একটা নির্দিষ্ট ডায়ামিটার আছে। তো যদি এটা এটা এখানে অটোকোনারের মধ্যে সেট করা থাকে যে কত পার্সেন্ট পর্যন্ত মোটা হলে সে কাটবে না, এটা সেন্স করতে পারে, লাইট সেন্স করতে পারে সুতাটা যখন চলে তখন। যদি ধরো 30 সিঙ্গেলের যে ডায়ামিটার আছে এর চেয়ে কম হয়, সুতা কোনো জায়গায় চিকন থাকে অথবা কোনো জায়গায় মোটা থাকে, তখন আমি যতটুকু অ্যালাউন্স পর্যন্ত সেট করে দিই তত অ্যালাউন্স পর্যন্ত এটাকে কাটে, ইমিডিয়েট কাটে, কেটে ওই যতটুকু মোটা আছে বা যতটুকু চিকন সেটাকে বাদ দিয়ে আবার নট দিয়ে আবার কিন্তু ওয়াইন্ডিং করে দেয়। তো সেই কারণে এটা হচ্ছে স্পিনিং এর একবারে লাস্ট মেশিন, মানে মানে রিকন্ডিশনিং ছাড়া আর কি, মানে এরপরে তো কন্ডিশনিং করতে হয়, মানে হিট সেট করতে হয়, এগুলো ছাড়া এমনিতে নর্মালি এটা হচ্ছে লাস্ট মেশিন। মানে এইখানে তুমি যে ভুলভাল করছো আগে, যে তোমার এই ইয়ার্ড কিছু জায়গায় মোটা আছে, কিছু জায়গায় ডেপস আছে, তো কিছু জায়গায় স্ল্যাব আছে, কিছু জায়গায় থিক প্লেস আছে, থিন প্লেস আছে, এটাকে তুমি এখানে রেকটিফাই করতে পারবা। তার মানে এটা হচ্ছে একটা অন প্রসেস, এই প্রসেস চলাকালীন সময়ে কিন্তু এটা কাটবে, কেটে নিজে থেকে এটা নট দিবে, নট দিয়ে আবার চালা নেবে। তার মানে তুমি যে এই কোণগুলা বানাইবা, এই কোণের মধ্যে কি থাকবে না? থিক প্লেস, থিন প্লেস, ন্যাপ, স্ল্যাব এগুলা থাকবে না, কারণ এটা তো কেটে দিচ্ছে এখানে। তো তার মানে এবার ফাইনালি যখন তোমার এই প্রোডাক্টটা মার্কেটে যাবে তখন এটা
একটা ভালো ইয়ার্ন হিসেবে যাবে। তো এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন ধরো যদি খুব বেশি বেশি কাটে, একদম খুব বেশি ফল্ট ধরে, তাহলে তো প্রোডাকশন হবে না, একটু পরপর মেশিন থামবে, একটু পরপর মেশিন কাটবে। তো এই জন্য প্রোডাকশন সেকশনের লোকজন এসে এটার সেটিংটাকে একটু ফ্লেক্সিবল করে দেয়, আর কোয়ালিটি সেকশনের লোকজন এসে এটাকে আরো টাইট সেটিং করে দেয়। এই জন্য প্রোডাকশন এবং কোয়ালিটি সেকশনের সাথে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। দেখো একটা দেখাবে হয়তো, এই যে এই যে এটা উঠলো না, এটা উঠছে কিন্তু সুতা ছিঁড়ে গেছে বা কেটে গেছে, এখান থেকে এটা সুতা ধরে এখন নিয়ে আসবে। এই যে এটা সুতা নিয়ে আসছে, এই যে এখানে সাদা অংশ মনে হয় দেখতে পাচ্ছ হয়তোবা, এই সুতাটা নিয়ে আসছে উপর থেকে, নিয়ে এসে এই যে এই আগের যে সুতা আছে সেটার সাথে এখন নট দিবে এখানে, এই যে এখানে নট দিছে, এখন আর শুরু হয়ে গেছে, কিন্তু এখন আবার ওয়াইন্ডিং শুরু হয়ে গেছে। একটু আগে এটা স্টপ ছিল, আমি একটু ব্যাকে যাচ্ছি, এই কোণটা কিন্তু ঘুরতেছে না, তোমরা মনে হয় দেখতেছো অবশ্যই। এটা এখন কিন্তু স্টপ আছে, এখন চলা শুরু করলো। হ্যাঁ, এই ঘুরতেছে এখন, তার মানে এই বন্ধ হলে আবার এই যে এই সুতা আনতেছে, এখন কিন্তু এটা ঘুরতেছে না, এই নিয়ে আসলো সুতা, নট দিল, নট দিয়ে আবার স্টার্টিং হয়ে গেল। এরকম করে কাজটা চলতে থাকে আর কি। এটা হচ্ছে আমার এই চেকিং এর পারপাসে, অর্থাৎ আমি ফাইনাল স্টেজে এটাকে কন্ট্রোল করা। তো এইটা হচ্ছে প্রসেস, অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে এভাবে করে